আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আন্তর্জাতিক অঙ্গনে রীতিমতো ঝড় তুলেছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান সম্প্রতি ইসরায়েল এবং হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার যে ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন, আজ আমরা তার পেছনের আইনি ও রাজনৈতিক মেকানিক্সগুলো গভীরভাবে খতিয়ে দেখব এবং পুরো বিশ্লেষণটি আমরা করব শুধুমাত্র তার দেওয়া বিস্তারিত সাক্ষাৎকারের ভিত্তিতে। চলুন শুরু করা যাক। আজকের পুরো আলোচনাকে আমরা মূলত ৬টি ধাপে ভাগ করেছি। প্রথমে আমরা জানব ঐতিহাসিক ওয়ারেন্টগুলো সম্পর্কে। এরপর আসবে প্রমাণের মানদণ্ড, চারদিক থেকে আসা চাপ, পরাশক্তির হুমকি, বৈশ্বিক জবাবদিহিতার বিস্তার এবং সবশেষে আইনের আশ্রয় নিয়ে আলোচনা। এই ধাপগুলো পেরিয়ে আমরা বোঝার চেষ্টা করব আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে। তাহলে শুরুতেই চলুন আমাদের প্রথম পয়েন্ট নিয়ে কথা বলি। এই ঐতিহাসিক ওয়ারেন্ট এবং ঠিক কী অভিযোগ এখানে আনা হয়েছে। প্রসিকিউটরের জমা দেওয়ার সুনির্দিষ্ট আবেদনগুলোর দিকে তাকালে অভিযোগের মাত্রাটা বেশ পরিষ্কার বোঝা যায়। একদিকে হামাসের ৩ জন শীর্ষ নেতার বিরুদ্ধে যেমন ইচ্ছাকৃত হত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের কথা বলা হয়েছে, ঠিক তেমনি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধেও বেসামরিকদের লক্ষ্যবস্তু করা এবং যুদ্ধ কৌশল হিসেবে অনাহারকে ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, এগুলো শুধু ওপেন সোর্স মিডিয়ার তথ্যের ভিত্তিতে নয়, বরং নিবিড় ফরেন্সিক যাচাইয়ের ভিত্তিতে গঠিত, যা পরবর্তীতে আইসিসির ৩ জন স্বাধীন এবং অত্যন্ত অভিজ্ঞ বিচারক সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেন। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব প্রমাণের মানদণ্ড নিয়ে, যাকে প্রসিকিউটর নিজেই আখ্যা দিয়েছেন প্রাসঙ্গিকতার গতিতে চলা হিসেবে। এই পর্যায়ে অনেকের মনেই একটা বড় প্রশ্ন জেগেছে। গাজায় বিপুল মানুষের মৃত্যু এবং তীব্র অবরোধের বাস্তবতা দেখার পর বিশ্বজুড়ে পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের পাশাপাশি প্রসিকিউটর কেন গণহত্যার মতো সুনির্দিষ্ট অভিযোগটি সরাসরি প্রয়োগ করলেন না। এর উত্তরটা লুকিয়ে আছে আইনি প্রক্রিয়ার একটা মূল নীতির মধ্যে। একজন প্রসিকিউটর চাইলেই কিছু মর্মান্তিক মিডিয়া রিপোর্ট সুন্দর করে সাজিয়ে আদালতে পেশ করতে পারেন না। যে কোনো ভারী অপরাধ প্রমাণের জন্য এমন সব খাঁটি ও নির্ভরযোগ্য প্রমাণ লাগে যা কঠিন আইনি যাচাইয়ের মুখেও টিকে থাকতে পারে। অর্থাৎ জনমতের দাবির চেয়ে এখানে পরীক্ষিত প্রমাণই শেষ কথা বলে, এমনকি যখন তদন্তগুলো মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে চলতে থাকে তখনও। প্রসিকিউটরের নিজের ভাষাতেই যদি বলি, তিনি ইউক্রেনের ক্ষেত্রে যেমনটা ছিলেন, এখানেও সেই একই নীতি বজায় রাখার চেষ্টা করেছেন। তিনি এটাকে বলছেন প্রাসঙ্গিকতার গতিতে এগোনো। এর মূল উদ্দেশ্য হল ভুক্তভোগীদের এটা বোঝানো যে তাদের কষ্টগুলো দেখা হচ্ছে, তবে একই সাথে মামলাগুলোকে সস্তা স্লোগান বা জনপ্রিয়তার প্রতিযোগিতায় পরিণত না করে নৈতিক ও আইনগতভাবে একদম নিশ্ছিদ্র করা। আর ঠিক এই কঠোর মানদণ্ড বজায় রাখার কারণেই আইসিসিকে পড়তে হয়েছে ত্রিমুখী বা বলা যায় চারদিক থেকে আসা এক ভয়াবহ চাপে। আমাদের তৃতীয় পর্বের বিষয় ন্যায় বিচারের দ্বিধারী তলোয়ার। একটু খেয়াল করলেই দেখবেন এই একটা পদক্ষেপ কিভাবে সম্পূর্ণ দুই বিপরীত মেরুর তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। একদিকে ফিলিস্তিনের পক্ষের মানুষজন মনে করছেন আইসিসি বড্ড বেশি দেরি করে ফেলেছে এবং গণহত্যার অভিযোগ আনতে ব্যর্থ হয়ে ন্যায়বিচারকে বিলম্বিত করেছে। ঠিক উল্টো দিকে ইসরায়েলের পক্ষের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে উভয় পক্ষের উপর ওয়ারেন্ট প্রয়োগ করে আইসিসি মূলত একটি সার্বভৌম রাষ্ট্রকে সন্ত্রাসী গোষ্ঠীর সমতুল্য বানানোর মতো একটি ঘৃণ্য মিথ্যা সমতা তৈরি করেছে। মজার ব্যাপার হল, এই দ্বিমুখী চাপের জবাবে প্রসিকিউটরের অবস্থান কিন্তু একদম অবিচল। বিখ্যাত আইনজ্ঞ রিচার্ড গোল্ডস্টোনের একটি উক্তি ধার করে তিনি বলেন যে নিরপেক্ষভাবে প্রমাণের অনুসরণ করাই হল আদালতের আসল ম্যান্ডেট। ইসরায়েলি বা ফিলিস্তিনি কষ্ট এবং যন্ত্রণার ওপর তো আর কারোর একক আধিপত্য থাকতে পারে না, তাই না? আর যখন দুপক্ষই আপনার সমালোচনা করছে, তখন বুঝতে হবে আপনি হয়তো নিজের কাজটি ঠিকঠাকই করছেন। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা রীতিমতো ভূ-রাজনৈতিক ভূমিকম্প তৈরি করেছে, পরাশক্তির হুমকি এবং তাদের দ্বৈত নীতি। আন্তর্জাতিক রাজনীতির স্ববিরোধিতা এখানে কতটা নগ্নভাবে ফুটে উঠেছে তা সত্যি অবাক করার মতো। ঘটনার পরিক্রমাটা একবার ভেবে দেখুন।
পরাশক্তিগুলো যখন দেখছে আন্তর্জাতিক আইন তাদের শত্রুদের ওপর প্রয়োগ হচ্ছে, যেমন পুতিনের বেলায়, তখন তারা রীতিমতো হাততালি দিয়ে এর প্রশংসা করছে। কিন্তু ঠিক একই আইন যখন তাদের মিত্রদের ওপর প্রয়োগ হওয়ার উপক্রম হল, তখন তারা সরাসরি খোদ আদালতের ওপরই আক্রমণ বসল। দ্বৈত নীতির এই ভয়াবহ বাস্তবতা সবচেয়ে বেশি স্পষ্ট হয় মার্কিন আইন প্রণেতাদের কাছ থেকে আসা একটি সরাসরি হুমকির মাধ্যমে। 12 জন মার্কিন সিনেটরের সই করা একটি চিঠিতে পরিষ্কার ভাষায় বলা হয়, ইসরায়েলকে লক্ষ্যবস্তু করলে আমরা আপনাকে লক্ষ্যবস্তু করব। ভাবা যায় এর সাথে আবার প্রসিকিউটরের বিরুদ্ধে প্রকৃত নিষেধাজ্ঞার ব্যবস্থাও যুক্ত ছিল। পর্দার পেছনের নাটকীয়তা শুধু এখানেই শেষ নয়। পরে জানা যায় আবেদনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার আগে যুক্তরাজ্যের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যাকে ডেভিড ক্যামেরন বলে ধারণা করা হয়, তিনি ব্যক্তিগতভাবে আদালতের অর্থায়ন পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আন্তর্জাতিক ন্যায় বিচারকে লাইনচ্যুত করতে নেপথ্যে যে কী বিশাল অপচেষ্টা চলছিল, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। এবার আসি আমাদের পঞ্চম পর্বে, বৈশ্বিক জবাবদিহিতার বিস্তার এবং কিভাবে আইসিসি তাদের ওপর থাকা দীর্ঘদিনের অ্যান্টি আফ্রিকা বা আফ্রিকা বিরোধী পক্ষপাতিত্বের তকমা ভেঙে ফেলার চেষ্টা করছে। একটা পরিসংখ্যান দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ঐতিহাসিকভাবে আইসিসি কর্তৃক অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ৮০%-এরও বেশি ছিলেন আফ্রিকার নেতা, যার ফলে বছরের পর বছর ধরে এই তীব্র সমালোচনা চলে আসছিল যে আদালতের একটি স্পষ্ট আফ্রিকা বিরোধী পক্ষপাতিত্ব রয়েছে এবং তারা কৌশলে অন্য জায়গার ক্ষমতাধরদের অপরাধগুলো এড়িয়ে যায়। কিন্তু বর্তমান প্রসিকিউটর এ চেনা ছক থেকে বেরিয়ে এসে বিশ্বব্যাপী চলমান অপরাধগুলোকে সমানভাবে অগ্রাধিকার দিচ্ছেন। ইউরোপের রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন ইসরায়েল কিংবা এশিয়ার আফগানিস্তান, সর্বত্র মানুষের জীবনের মূল্য যে সমান তা প্রমাণ করতে তিনি অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। তবে হ্যাঁ, বিশ্বের এই বাঘা বাঘা পরাশক্তিগুলো চোখে চোখ রেখে আইনি লড়াই চালানোর একটা বড় ব্যক্তিগত মূল্য চোকাতে হয়। প্রসিকিউটর এবং তার দলকে মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার হুমকি শুনতে হয়েছে, এমনকি খোদ রাশিয়া তাকে অনুপস্থিতিতে 15 বছরের কারাদণ্ডের সাজাও শুনিয়ে রেখেছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের ষষ্ঠ এবং শেষ পর্ব, আইনের আশ্রয়, যেখানে আজ পুরো নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থাই যেন কাঠগড়ায় দাঁড়িয়ে। এই কোর্টের মূল দর্শনটা আসলে কি? ঐতিহাসিক গার্নিকা ধ্বংসের কথা স্মরণ করে প্রসিকিউটর এখানে আন্তর্জাতিক আইনকে একটি বিশাল ওক গাছের সাথে তুলনা করেছেন। তিনি মনে করিয়ে দেন আন্তর্জাতিক আইন শুধুমাত্র পাঠ্য বইয়ের কিছু নিরস পৃষ্ঠা হতে পারে না, বরং এটি হতে হবে সেই সব দুর্বল ও অসহায় মানুষদের জন্য এক বাস্তব আশ্রয়, যারা এই মুহূর্তে প্রাণভয়ে ছুটছে, যারা আহত বা শোকাহত, তা সে দারফুর হোক, ইউক্রেন হোক বা গাজা হোক। আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করব একটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং বেশ কঠিন প্রশ্ন দিয়ে। এই ওয়ারেন্টগুলো শুধু ওই অভিযুক্ত নেতাদেরই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে না, বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছারও এক বড় পরীক্ষা নিচ্ছে। আমরা কি সত্যিই এমন একটি বিশ্ব করতে পারব যা সবার জন্য সমান নিয়মে চলবে, নাকি আমরা এমন এক পৃথিবীতেই রয়ে যাব যেখানে ন্যায় বিচার নামের চমৎকার বস্তুটি কেবল শত্রুদের ঘায়েল করতেই ব্যবহার করা হয়? উত্তরটা হয়তো সময় বলে দেবে। আজ তাহলে এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।